হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিনান্সের শর্ট টার্ম ফাইন্যান্সিং এর আরেকটি ক্লাস করব। তো বিগত দুটি ক্লাসে আমি অর্থাৎ ক্লাস 1-এ আমি এই অধ্যায়ের শর্ট টার্ম ফাইন্যান্সিং এর যাবতীয় উৎসগুলোর যত প্রকার ব্যয় হতে পারে সেই সম্পর্কে সূত্র এবং সমাধানের নিয়ম আলোচনা করেছিলাম এবং ক্লাস 2-তে আমি দেখিয়েছিলাম কস্ট অফ ট্রেড ক্রেডিট এবং কস্ট অফ কমার্শিয়াল পেপারের অঙ্কের সমাধান। এবার দেখো বন্ধুরা, এখন আমাদের ক্লাস 3। আজকে ক্লাসে আমরা দেখাবো যে কস্ট অফ ব্যাংক লোন, অর্থাৎ যখন তুমি ব্যাংক লোনের মাধ্যমে তোমার ফাইন্যান্সিং করতে চাওয়া শর্ট টার্মে ফাইন্যান্সিং, তখন তুমি সেখানে কিরূপ ব্যয় করতে হতে পারে। তো বন্ধুরা, আমি এইখানে বলেছিলাম যে মূলত 4 ধরনের ব্যাংক লোনের ব্যয় হতে পারে। একটি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট রেট বা কালেক্ট বেসিস, আরেকটি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্ট বেসিস, আরেকটি হচ্ছে ইনস্টলমেন্ট লোন অর্থাৎ যখন কিস্তিতে সুদ দেওয়া হবে, আরেকটি হচ্ছে রিভলভিং ক্রেডিট অর্থাৎ ঘূর্ণায়মান ঋণের ব্যয়। তো বন্ধুরা, আমি আজকে সবগুলো নিয়ম কিন্তু এই একটি ক্লাসের মাধ্যমে দেখানোর ট্রাই করব। আমি আশা করব তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবা। তো বন্ধুরা, আমি একটি এখানে অঙ্ক নিচ্ছি, যে অঙ্কটিতে বলা হচ্ছে যে XYZ want to borrow টাকা 2 লাখ ফ্রম ন্যাশনাল ব্যাংক ফর 1 ইয়ার at 10% ইন্টারেস্ট রেট, অর্থাৎ একটি ব্যক্তি বা একটি কোম্পানি XYZ যারা চাচ্ছে ধার করতে 2 লক্ষ টাকা। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার লোনের পরিমাণ হচ্ছে 2 লক্ষ টাকা। আমি আগে একটু মানগুলি লিখে নিই। লোন হচ্ছে আমার 2 লাখ অর্থাৎ 2 লক্ষ টাকা। এরপর আমার দেয়া আছে যে 1 ইয়ার at 10% ইন্টারেস্ট রেট, যেখানে আমাকে সুদ দিতে হবে 10% হারে। তো আমি লিখি একটু, ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, ইন্টারেস্ট রেট 10%। এরপর দেওয়া আছে আমার প্রশ্নপত্রে ব্যাংক ডিডাক্ট ইন্টারেস্ট ইন অ্যাডভান্স, অর্থাৎ দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আমাকে অগ্রিমভাবে সুদ প্রদান করতে হবে, অর্থাৎ আমাকে প্রথমেই অ্যাডভান্স কিছু সুদ প্রদান করতে হবে যখন আমি ঋণটি গ্রহণ করব। এরপরে বলা আছে ক্যালকুলেট দ্য ইফেক্টিভ অ্যানুয়াল রেট EAR ফরম ফলোয়িং অপশনস, অর্থাৎ নিচের অপশনগুলি ব্যবহার করে EAR নির্ণয় করো। দেখো বন্ধুরা, এইখানে প্রথম অপশনে দেওয়া আছে ইন্টারেস্ট পেইড অ্যাট ম্যাচুরিটি। এখন দেখো বন্ধুরা, আমার প্রথম অপশনে বলা আছে যে যদি সুদ দেওয়া হয় ম্যাচুরিটির শেষে, অর্থাৎ এখানে কিন্তু প্রশ্নপত্রে অবশ্যই বলা আছে যে ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স, সেক্ষেত্রে কোনো প্রকার সন্দেহ নেই। তথাপি এইখানে কিন্তু প্রথম অপশনে কোনো প্রকার কম্পেনসেটিং ব্যালেন্সের কথা উল্লেখ করা নেই। তো বন্ধুরা, আমি প্রথমেই সূত্র লিখলাম। আমি বলেছিলাম যে এইখানে আমার প্রশ্নপত্রে দেয়াই আছে EAR, তাই আমি লিখলাম EAR। এর সূত্র হচ্ছে আমার, আমি ভাগ দিব ইন্টারেস্টকে এবং ভাগ দিব লোন মাইনাস ইন্টারেস্ট মাইনাস CB ইন্টু 100। দেখো বন্ধুরা, আমার সূত্র কিন্তু এইরূপ ছিল, অর্থাৎ আমি বের করব ইন্টারেস্ট, আমি এটিকে ভাগ দিব লোন, এর থেকে বিয়োগ করব ইন্টারেস্ট, বিয়োগ করব কম্পেনসেটিং ব্যালেন্স। এবার দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে যদি প্রশ্নপত্রে থাকে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে বা যদি প্রশ্নপত্রে দেয়া থাকে কালেক্ট বেসিস, অর্থাৎ প্রশ্নপত্রে এমন কোনো কথা উল্লেখ করা নেই যে ইন্টারেস্ট অগ্রিম দেওয়া হয়েছে বা ডিসকাউন্ট বেসিস এমন কোনো কথা উল্লেখ করা নেই, সেক্ষেত্রে আমি কিন্তু এইখানে এই যে নিচে আছে ইন্টারেস্ট, এটিকে বাদ দিব না, আমি এইখানে ব্যালেন্স রাখবো 0। আর যদি প্রশ্নপত্রে কম্পেনসেটিং ব্যালেন্সের কথা উল্লেখ করা না থাকে, তবে আমি এই যে সিবি এর স্থলে দিব 0, বা আমি এটিকে নাও অন্তর্ভুক্ত করলে হবে। তো বন্ধুরা, আমি এখানে আগে বের করি ইন্টারেস্ট। আমি লিখলাম ইন্টারেস্ট। আমার এইখানে মোট টাকা হচ্ছে 2 লক্ষ লোনের পরিমাণ, এর উপরে আমাকে সুদ দিতে হবে 10% হারে, আমি লিখলাম 10%। আমার তাহলে চলে আসে 20,000 টাকা। এবার দেখো বন্ধুরা, আমি এখানে
আমার হচ্ছে ইন্টারেস্ট 20,000 টাকা, লোন টাকা হচ্ছে 2 লক্ষ, বা তুমি এখানে লিখতে পারো পি, পি মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন মাইনাস ইন্টারেস্ট, টাকা হচ্ছে 20,000। আর দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে কোনো প্রকার কম্পেনসেটিং ব্যালেন্সের কথা উল্লেখ করা নেই, সেহেতু আমি লিখলাম 0, বা এটি না লিখলেও চলবে। এবার দেখো বন্ধুরা, এইখানে কিন্তু একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যদি প্রশ্নপত্রে এমন কোনো কথা বলা না হতো যে ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স বা ডিসকাউন্ট বেসিস বা প্রিপেইড ইন্টারেস্ট, তবে কিন্তু আমি কখনোই এইখান থেকে ইন্টারেস্টকে বাদ দিতাম না, আমি তখন লিখতাম 20,000 ভাগ 2 লক্ষ ইন্টু 100। কিন্তু যেহেতু এখানে প্রশ্নপত্রে উদ্দীপকে এটি স্পষ্ট আকারে বলা আছে যে ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স, সেহেতু আমি এখান থেকে ইন্টারেস্ট বাদ দিলাম, কিন্তু আমার প্রথম অপশনে কোনো প্রকার কম্পেনসেটিং ব্যালেন্সের কথা উল্লেখ করা নেই, সেহেতু আমি এখানে কম্পেনসেটিং ব্যালেন্সের স্থানে লিখলাম 0। এখন দেখো বন্ধুরা, আমি বিয়োগ করে দিলাম, উপরে লিখলাম 20,000, নিচে বিয়োগ করলাম 2 লক্ষ মাইনাস 20,000, চলে আসে 1,80,000 টাকা ইন্টু 100। এবার দেখো বন্ধুরা, আমি যখনই ভাগ করব 20,000-কে 1,80,000 দ্বারা, 20,000 ভাগ 1,80,000, আমি গুণ দিব 100, আমার চলে আসলো 11.11 এবং সামথিং পার্সেন্ট। বন্ধুরা, এই হচ্ছে আমার প্রথম অঙ্কের সমাধান, যে ক্ষেত্রে কোনো প্রকার কম্পেনসেটিং ব্যালেন্স দেয়া নেই, আর প্রশ্নপত্রে বলাই আছে ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স বা ডিসকাউন্ট বেসিস। আমি আবারও বলতেছি বন্ধুরা, যদি প্রশ্নপত্রে এমন কোনো কথা বলা না হতো যে ডিসকাউন্ট বেসিস বা ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স বা প্রিপেইড ইন্টারেস্ট, তবে কিন্তু আমি এখান থেকে ইন্টারেস্ট বাদ দিতাম না, আমি শুধু লিখতাম লোন, অনলি টাকা লিখতাম 2 লক্ষ, আর এখানে লিখতাম 0, বা এটি না লিখলেও হতো। কিন্তু যেহেতু প্রশ্নপত্রে বলাই আছে ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স, সেহেতু আমি এখানে বাদ দিলাম 20,000-কে। এবার দেখো বন্ধুরা, দ্বিতীয় অপশন, এখানে বলা আছে যে ইন্টারেস্ট পেইড এট ম্যাচুরিটি উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স। দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটি কম্পেনসেটিং ব্যালেন্স দেওয়া আছে এবং সেটি হচ্ছে 20%। তো এই ক্ষেত্রে আমি প্রথমে বের করব সিবি, দ্যাট মিন্স কম্পেনসেটিং ব্যালেন্স। দেখো বন্ধুরা, আমার মোট টাকা হচ্ছে 2 লক্ষ, আমাকে 2 লক্ষ টাকার মধ্যে ক্ষতিপূরণের ঘাটতি হিসেবে রাখতে হবে 20% টাকা, আমার চলে আসে 40,000 টাকা। এবার দেখো বন্ধুরা, যেহেতু প্রশ্নপত্রে কম্পেনসেটিং ব্যালেন্সের কথা উল্লেখ করা আছে, সেহেতু কিন্তু আমার এইখানে সবই ঠিক থাকবে, শুধুমাত্র এইখানে নতুন করে যুক্ত হবে কম্পেনসেটিং ব্যালেন্স এবং টাকা হচ্ছে 40,000, বাকি সব কিন্তু বন্ধুরা একই থাকবে ইন্টু 100। এবার দেখো বন্ধুরা, আমি এখানে বিয়োগ করে দিব 2 লক্ষ মাইনাস 20,000, চলে আসে 1,80,000 টাকা, মাইনাস 40,000, তাহলে চলে আসে 1,40,000 টাকা। এবার দেখো বন্ধুরা, আমি যখনই ভাগ দিব এই 20,000-কে 1,40,000 টাকা দিয়ে, অর্থাৎ 20,000 ভাগ 1,40,000 টাকা ইন্টু 100, আমার তখনই চলে আসবে 14.28%, 14.28%। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সেকেন্ড অপশন, অর্থাৎ যেখানে আমাকে ইন্টারেস্ট দিতে হবে অ্যাডভান্স, পাশাপাশি আমায় কিন্তু অবশ্যই কম্পেনসেটিং ব্যালেন্সকেও গ্রাউন্ড করতে হবে, সেক্ষেত্রে আমি এই কম্পেনসেটিং ব্যালেন্সকে ধার্য করব। এবার দেখো বন্ধুরা, আমি একটু ডিফারেন্স একটি নিয়ম দেখাবো, সেটি হচ্ছে অপশন নাম্বার 3, যেখানে বলা আছে ইন্টারেস্ট পেইড এভরি 72 ডেজ, অর্থাৎ যদি সুদ প্রদান করা হয় প্রতি 72 দিন পর পর। এবার দেখো বন্ধুরা, এইখানে একটি বিষয় আছে যে যখন সুদ দেওয়া হবে 1 বছরের কম সময়ে, তখন তোমরা একটু অন্য নিয়মে অঙ্কটি করলে সব থেকে ভালো হবে। তো বন্ধুরা, আমি এখন সেই নিয়মে অঙ্কটি সমাধান করার ট্রাই করব। তো আমি প্রথমে এখন সূত্র লিখব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সেই প্রথম ক্লাস থেকে বলতেছি যে এই ক্ষেত্রে যে সূত্রটি আমার হবে ইএআর এ, সেটি কিন্তু প্রায় সেম সকল অঙ্কের ক্ষেত্রেই, এবং সেটি ছিল আমার 1 প্লাস আর পাওয়ার বাই এন মাইনাস 1।
ইন্টু 100। আমি লিখলাম 1। এবার প্রশ্ন হচ্ছে আমার আর এর মান কোন। এবার দেখো বন্ধুরা, আর হচ্ছে মূলত আমি যে বের করেছিলাম পূর্বে সূত্র, সেই সূত্রই প্রয়োগ করব। এবং সেই সূত্র ছিল এইরূপ যে উপরে ছিল ইন্টারেস্ট, আমি এটিকে ভাগ দিয়েছিলাম লোন মাইনাস ইন্টারেস্ট মাইনাস সিবি, কম্পেনসেটিং ব্যালেন্স। দেখো বন্ধুরা, আমার প্রশ্নপত্রে কিন্তু এই 3 নং রিকোয়ারমেন্টে বা 3 নম্বর অপশনে কোনো প্রকার কম্পেনসেটিং ব্যালেন্সের কথা উল্লেখ করা নেই, সেহেতু আমি এখানে কম্পেনসেটিং ব্যালেন্সকে অন্তর্ভুক্ত না করলেও হবে। আর যদি আমি অন্তর্ভুক্ত করি তবে কিন্তু আমি এর মানে লিখব 0। আর দেখো বন্ধুরা, আমার প্রশ্নপত্রে যেহেতু বলা ছিল ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স, এটি বলা ছিল প্রশ্নের মূল কাঠামোতে, সেহেতু আমি এখানে ইন্টারেস্টকে অবশ্যই বাদ দিব। আর দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে দিনের কথা উল্লেখ করে তবেই কিন্তু শুধুমাত্র এই সূত্রটি প্রয়োগ করতে হবে। এবার দেখো বন্ধুরা, শুধুমাত্র যদি প্রশ্নপত্রে বলা থাকে দিনের কথা, তখনই কিন্তু আমার এইখানে এই সূত্রটি প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে দেওয়া ছিল 3 নম্বর অপশনে 72 দিন, সেহেতু আমি এখানে এই সূত্র প্রয়োগ করলাম। এবার দেখো বন্ধুরা, আমি এখানে বের করো ইন্টারেস্ট, এবং সেই ক্ষেত্রে একটু পার্থক্য হবে, আমার দরকার হবে এন এর মানটি। দেখো বন্ধুরা, আমি লিখলাম এন এর মান। আমাকে দেখতে হবে এক বছরে কত দিন। আমি বলেছিলাম যে সাধারণত এক বছরে হয় 365 দিন, কিন্তু আমাদের ফিনান্সের ক্ষেত্রে, ফিনান্সের অর্থ বছরে এক বছরে ধরা হয় 360 দিনকে। আমি এটিকে ভাগ দিব আমার এখানে প্রশ্নপত্রে যতদিন পর পর সুদ দেয়া হবে সেই দিনটিকে, এবং প্রশ্নপত্রে বলা ছিল ইন্টারেস্ট পেইড এভরি 72 ডেজ, সেহেতু আমি এখানে ভাগ দিলাম 72 দ্বারা, আমার চলে আসলো ভাগফল 5। তো বন্ধুরা, এটি কিন্তু আমার এন এর মান। এবার দেখো বন্ধুরা, আমার এইখানে যে ছিল ইন্টারেস্ট রেট, সেটিকে আমার এখন একটু চেঞ্জ করতে হবে। অর্থাৎ দেখো বন্ধুরা, আমি এইখানে পূর্বে যে করেছি দুটি অঙ্কের নিয়ম বা দুটি অঙ্ক, সেখানে কিন্তু আমার কোনো প্রকার দিনের কথা উল্লেখ করা ছিল না, তাই আমি ধরেছিলাম বাৎসরিক হারে, কিন্তু এটি আমার বাৎসরিক হারের রেট, কিন্তু এখন আমার দিনের হার চলে আসছে। আর প্রশ্নপত্রে অপশনে দেওয়া আছে দিনের কথা, সেহেতু আমি এখানে এখন আর এই সূত্রটিকে প্রয়োগ করতে পারবো না, বা এই সুদের হারকে প্রয়োগ করতে পারবো না, আমার এখানে সুদের হারকে চেঞ্জ করতে হবে। দেখো বন্ধুরা, আমি এইখানে এই সুদের হারকে ভাগ দিব 5 দ্বারা, 10% ভাগ 5, আমার চলে আসে 2%। আমার বন্ধুরা, এটি হচ্ছে আমার নতুন সুদের হার। অর্থাৎ দেখো বন্ধুরা, যখন তুমি দেখবা যে প্রশ্নপত্রে দিনের কথা উল্লেখ করা আছে, তুমি সেক্ষেত্রে এই যে ইন্টারেস্ট রেটকে ভাগ দিবা 5 দ্বারা, অর্থাৎ যা বের হবে এন এর মান, সেই মানটি দ্বারা। আর যদি প্রশ্নপত্রে দিনের কথা উল্লেখ করা না থাকে, তখন তুমি এই সূত্র প্রয়োগ করে কিন্তু অঙ্কের সমাধান করতে পারো। এবার দেখো বন্ধুরা, আমি এখানে বের করলাম ইন্টারেস্ট 2 লক্ষ ইন্টু 2%, আমার তাহলে চলে আসে 4000 টাকা। তো বন্ধুরা, আমি এখন লিখব আমার ইন্টারেস্ট হচ্ছে 4000 টাকা, আর নিচে সব একই আছে, লোন হচ্ছে 2 লক্ষ টাকা মাইনাস আমার ইন্টারেস্ট হচ্ছে 4000 টাকা মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স 0, কারণ এইখানে অপশনে কোনো প্রকার কম্পেনসেটিং ব্যালেন্সের কথা উল্লেখ করা নেই। এবার দেখো বন্ধুরা, আমি এখানে বের করলাম, আমার চলে আসে 2 লক্ষ মাইনাস 4000, চলে আসে 1,96,000। আমি 4000কে ভাগ দিব 1,96,000 দ্বারা, আমি লিখলাম 4000 ভাগ 1,96,000 টাকা, আমার চলে আসে 0.0204। আমি এখানে দশমিক পরে 4টি সংখ্যা নিলাম, আমি লিখলাম আর এর মান 0.0204, আমি লিখলাম এন এর মান 5 মাইনাস 1 ইন্টু 100। আমাকে প্রথমেই করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর আমি পাওয়ার দিব, তারপরে মাইনাস দিব 1, এরপরে গুণ দিব 100, অর্থাৎ আমি লিখব 1 প্লাস 0.0204।
আমার চলে আসবে 1.020। আমি এটিকে পাওয়ার করব 5 দ্বারা, চলে আসে 1.1062। আমি এখান থেকে বাদ দিব, আমার তাহলে চলে আসে 0.1062। আমি এটিকে গুণ দিব 100 দ্বারা, আমার তাহলে চলে আসলো 10.62। আর যেহেতু আমি এখানে গুণ দিয়েছি 100, আমার অ্যান্সার হবে পার্সেন্টেজ আকারে। তো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে দিন দেয়া থাকে তখন তুমি এই নিয়মে অঙ্কের সমাধান। এবার দেখো বন্ধুরা, 4 নাম্বার অপশন। এইখানে বলা আছে যে ইন্টারেস্ট পেইড এভরি 72 ডেজ, অর্থাৎ এখানেও কিন্তু সুদটি প্রদান করা হবে প্রতি 72 দিনে। তো বন্ধুরা, এখনো কিন্তু আমার এই সূত্রটি প্রয়োগ করতে হবে। এরপরে বলা আছে উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স। দেখো বন্ধুরা, আমার পূর্বের অঙ্কে কিন্তু কোনো প্রকার কম্পেনসেটিং ব্যালেন্সের কথা উল্লেখ করা ছিল না, কিন্তু এই ক্ষেত্রে আমার কম্পেনসেটিং ব্যালেন্সের কথা উল্লেখ করা আছে। তো সেহেতু আমি এখানে কম্পেনসেটিং ব্যালেন্সকে অন্তর্ভুক্ত করে অঙ্কের সমাধান করব। এবার দেখো বন্ধুরা, সবই কিন্তু একই থাকবে, শুধুমাত্র প্রশ্নপত্রে যেহেতু বলা আছে 20% কম্পেনসেটিং ব্যালেন্স এবং প্রশ্নপত্রে বলা ছিল কিন্তু 72 দিন। তো বন্ধুরা, এই অপশনে কিন্তু 72 দিন বলা আছে, সেহেতু আমি এখানে 5 বের করলাম এন এর মান। আর এখানে আমার এল হচ্ছে 2 লক্ষ টাকা। ইন্টারেস্ট তো পূর্বের নাই, এই 4000 টাকা। এই 2% ধার্য করলে চলে আসে 4000 টাকা। এখানে কোনো প্রকার চেঞ্জ হবে না। আর এবারে বন্ধুরা, শুধুমাত্র এখানে নতুন করে অ্যাড হবে সিবি, কম্পেনসেটিং ব্যালেন্স, এবং সেটি হচ্ছে আমার 20%। টাকা চলে আসে 40,000। দেখো বন্ধুরা, যদিও ইন্টারেস্টের সময় কিন্তু আমার এখানে ডিফারেন্স হয়েছিল দিনের কারণে, কিন্তু কম্পেনসেটিং ব্যালেন্সে কোনো প্রকার ডিফারেন্স হবে না, দিন বলুক বা বছর বলুক, ওটি একই থাকবে। 2 লক্ষ মাইনাস 4,000 মাইনাস 40,000, আমার চলে আসে 1,56,000। উপরে আছে 4,000, আমি ভাগ করলাম 4,000 ভাগ 1,56,000, আমার চলে আসে 0.0256। তো দেখো বন্ধুরা, আমি এখন লিখলাম আমার আর এর মান। এখানে আমার আর এর মান হচ্ছে 0.0256। দেখো বন্ধুরা, শুধুমাত্র কম্পেনসেটিং ব্যালেন্সের কারণে কিন্তু আমার এখানে একটি দশমিকের চেঞ্জ হলো, আর না হলে চেঞ্জ হতো না। এখন দেখো বন্ধুরা, আমার এন এর মান 5, কোনো প্রকার চেঞ্জ নেই, কারণ এটিতেও কিন্তু প্রশ্নে বলা আছে বা অপশনে বলা আছে 72 দিন, তাই এখানেও আছে এন এর মান 5। আমি যোগ করলাম পূর্বের নাই 1 প্লাস 0.0256, তারপর আমি পাওয়ার করলাম 5, এখান থেকে বিয়োগ করব 1 ইন্টু দিব 100, আমার চলে আসলো 13.47 বা 47%। তো বন্ধুরা, এই হচ্ছে আমার 4টি ধরনের অঙ্কের নিয়ম। অর্থাৎ যদি প্রশ্নপত্রে দেয়া থাকে ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স, তখন তুমি কিন্তু এইখানে অবশ্যই ইন্টারেস্টকে বাদ দিবা। আর যদি ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স বলা না থাকে, তবে তুমি ইন্টারেস্টকে বাদ দিবা না, এখানে তুমি লিখবা 0। আর যদি প্রশ্নপত্রে দেয়া থাকে কম্পেনসেটিং ব্যালেন্স, তবে এটিকে বাদ দিবা, যদি বলা না থাকে বাদ দিবা না। এই হচ্ছে আমার অঙ্কের মূল কাঠামো। যদি প্রশ্নপত্রে দেয়া থাকে দিনের কথা, যদি বলা হয় দিন, তখন তুমি এই সূত্র প্রয়োগ করবা। আর এর মান বের করার জন্য তুমি এই প্রথম সূত্রকে প্রয়োগ করবা। তবে তুমি সুদের হারকে অবশ্যই ভাগ দিবা এইখানকার এন এর মান দ্বারা। আর এন এর মান বের করার নিয়ম হচ্ছে তুমি এখানে লিখবা 360, এটিকে ভাগ দেওয়া দিন দ্বারা। এবার দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে বলতো এখানে 6 মাস, তখন তুমি এখানে লিখতে 6 মাসে কত দিন, অর্থাৎ 6 মাসে হয় 180 দিন, তুমি সেটি দ্বারা এখানে ভাগ করতে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার 4টি নিয়মের অঙ্ক। এখন আমি দেখব যদি দেয়া হয় ইনস্টলমেন্ট সেলস, তখন তুমি কি করে অঙ্কের সমাধান করবে। তো দেখো বন্ধুরা, এখানে প্রশ্নপত্রে বলা আছে যে XYZ to borrow টাকা 2 লাখ from ন্যাশনাল ব্যাংক at 10% for 1 year। অর্থাৎ দেখো বন্ধুরা, এখানে কিন্তু পূর্বের মানটি দেওয়া রয়েছে এবং ক্যালকুলেট ইফেক্টিভ অ্যানুয়াল রেট ফরম ফলোইং অপশনস, অর্থাৎ আমাকে এখানে নিচের অপশন দ্বারা ইফেক্টিভ রেট বের করতে হবে। দেখো বন্ধুরা, এখানে মূলত আমি পূর্বের তথ্য দ্বারাই এই অঙ্কটি সমাধান করব। দেখো বন্ধুরা, আমার এখানে লোন দেওয়া ছিল 2 লক্ষ টাকা, আমি লিখলাম 2 লাখ। আমার ইন্টারেস্ট হচ্ছে 10%, যা আমার পূর্বেই ছিল। এবার দেখো বন্ধুরা, এবারে আমার প্রথমে হচ্ছে বের করতে হবে ইএআর। আমি লিখলাম ইএআর এর সূত্র। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম ক্লাস 1 এর যে
ইএআর এর সূত্র হচ্ছে, যদি প্রশ্নপত্রে বলা থাকে যে কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করা হবে। কারণ এখানে প্রশ্নপত্রে লেখাই আছে কি যে প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্টে বলা আছে লোন ইজ পেয়েবল বাই মান্থলি ইনস্টলমেন্ট, অর্থাৎ এখানে আমার ঋণটিকে পরিশোধ করা হবে মাসিক কিস্তিতে। তো বন্ধুরা আমি এখন সূত্র লিখলাম। আমার সূত্র ছিল উপরে 2PC, আমি এটিকে ভাগ দিব a ইন্টু n+1 দ্বারা ইন্টু 100। এবার দেখো বন্ধুরা, আমার তো সূত্রে 2 দেয়া আছে, এবার হচ্ছে পি। এই পি মানে কি? দেখো বন্ধুরা, পি হচ্ছে মূলত বন্ধুরা পি মানে হচ্ছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট, অর্থাৎ আমাকে এক বছরে কতগুলো কিস্তি প্রদান করতে হবে। দেখো বন্ধুরা, এখানে বলা আছে যে লোন ইজ পেয়েবল বাই মান্থলি ইনস্টলমেন্ট, অর্থাৎ প্রতি মাসে আমায় কিস্তি প্রদান করতে হবে। তাহলে দেখো বন্ধুরা, যদি প্রতি মাসে কিস্তি প্রদান করতে হয় তবে কিন্তু অবশ্যই এক বছরে কিস্তি হবে 12টি। লিখলাম পি এর মান 12, কারণ যদি মাসে দেওয়া হয় একটি কিস্তি তবে কিন্তু অবশ্যই বছরে দিতে হবে 12টি কিস্তি। এখন হচ্ছে বন্ধুরা সি। দেখো বন্ধুরা, এইখানে আমার সি মানে হচ্ছে ইন্টারেস্ট। আমার টাকা হচ্ছে 2 লক্ষ, আমি সুদ দেব 10%, অর্থাৎ 2 লক্ষ গুণ 10%, আমার চলে আসে 20,000 টাকা। এটি হচ্ছে আমার ইন্টারেস্ট। এবার হচ্ছে বন্ধুরা এন। এন হচ্ছে নাম্বার অফ টোটাল ইনস্টলমেন্ট। দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু এন হবে 12, আমাকে এখানে মোট 12টি কিস্তি প্রদান করতে হবে। এবার দেখো বন্ধুরা, আমি এখানে সূত্রের মান প্রয়োগ করলাম 2 ইন্টু পি হচ্ছে আমার কতগুলো ইনস্টলমেন্ট দিতে হবে সেটি হচ্ছে 12, ইন্টু সি হচ্ছে আমার অ্যানুয়াল ইন্টারেস্ট, সুদের পরিমাণ সেটি হচ্ছে 20,000 টাকা। নিচে হচ্ছে এ, এ হচ্ছে আমার এল, অর্থাৎ আমি কত টাকা লোন নিব। টাকা হচ্ছে আমার 2 লক্ষ, আর এন হচ্ছে আমার 12, আর 1 আছে সাথে, লিখলাম 1 ইন্টু 100। আমি এখানে দিলাম লিখে, এটি কিন্তু আমার এখানে এই নামেও পরিচিত। আমি গুণ করলাম 2 গুণ 12 গুণ 20,000, আমার চলে আসে তাহলে 4,80,000 টাকা। আর দেখো বন্ধুরা, এইখানে আমার আছে 2 লক্ষ, ব্র্যাকেটের মধ্যে আছে 12 যোগ 1। আমি আগে করব ব্র্যাকেটের মধ্যের কাজ। আমি যোগ করলাম 12 যোগ 1, চলে আসে 13। আমি গুণ দেব 13 গুণ 2 লক্ষ, আমার চলে আসে 26 লক্ষ টাকা। আমি এখন ভাগ দিব এই 4,80,000-কে 26 লক্ষ দ্বারা। দেখো বন্ধুরা, আমার চলে আসে 0.1846 সামথিং। আমি এটিকে গুণ দিব 100 দ্বারা, আমার তাহলে চলে আসে 18.46%। এখন দেখো বন্ধুরা, আমি এবার দেখব সেকেন্ড অপশনটি, যেখানে বলা আছে লোন ইজ পেয়েবল বাই মান্থলি ইনস্টলমেন্ট। এখানেও কিন্তু বলা আছে মাসিক কিস্তিতে ঋণটি পরিশোধ করা হবে। ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আরেকটি কথা বলা আছে, সেটি হচ্ছে এইখানে আমাকে সুদ দিতে হবে অ্যাডভান্স। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু সবই একই থাকবে, শুধুমাত্র যেহেতু আমার এখানে ইন্টারেস্ট প্রদান করতে হবে প্রথমেই, ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স, সেহেতু আমি এখান থেকে ইন্টারেস্টকে বাদ দিব। দেখো বন্ধুরা, আমার এখানে সুদ ছিল 20,000 টাকা, আমি এটি বাদ দিব, চলে আসে 1,80,000 টাকা। আমি আবারও বলতেছি বন্ধুরা, এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু একটি কমন নিয়ম আছে, সেটি হচ্ছে যদি ইন্টারেস্টকে অ্যাডভান্স দেওয়া হয় তবে কিন্তু অবশ্যই নিচের ক্ষেত্রে, আমি দেখেছিলাম যে পূর্বেও যখন আমি সূত্র প্রয়োগ করেছিলাম তখনও কিন্তু আমার এল থেকে লাস্টে আমার নিচের অংশে এল থেকে বাদ গিয়েছিল ইন্টারেস্ট, যদি ইন্টারেস্টকে অ্যাডভান্স দেওয়া হয়। এই ক্ষেত্রেও কিন্তু এ থেকে এই লোন থেকে বাদ যাবে ইন্টারেস্ট, যদি এখানেও ইন্টারেস্ট দেওয়া হয়। আর আমি দেখেছিলাম যে পূর্বেও যদি থাকে দেয়া কম্পেনসেটিং ব্যালেন্স, সেটিও বাদ গিয়েছিল, এই ক্ষেত্রে সেই একই নিয়ম। তো বন্ধুরা, প্রায় কিন্তু অঙ্ক সেম, শুধুমাত্র একটু পার্থক্য হবে এখানে টাকায়। যেহেতু প্রশ্নপত্রে বলা ছিল ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স, আমার এখানে চলে আসে 1,80,000 টাকা। এবার দেখো বন্ধুরা, আমি এখানে গুণ করলাম এই 13 সঙ্গে 1,80,000, আর চলে আসে 23,40,000 টাকা। এবার দেখো বন্ধুরা, আমি ভাগ করলাম
4,80,000 ভাগ 23,40,000 টাকা। দেখো বন্ধুরা, ভাগ দিলে চলে আসে 0.2051 সামথিং। আমি এর সঙ্গে গুণ করব 100, আমার চলে আসলো 20.51%। আমি লিখলাম 20.51%। তো বন্ধুরা, এই হচ্ছে আমার কিস্তিতে অঙ্কের ক্ষেত্রে সূত্র সমাধান। আমি আবারও বলতেছি বন্ধুরা, যদি ইনস্টলমেন্টের কথা উল্লেখ করা থাকে লোনের ক্ষেত্রে, তখন তুমি এই সূত্র প্রয়োগ করবা। সবই একই আছে। যদি ইন্টারেস্ট দেয়া থাকে তবে তুমি এখান থেকে ইন্টারেস্টকে বাদ দিবা, এই মানে কিন্তু লোন, আর দেয়া না থাকলে বাদ দিবা না। এখন দেখব ঋণের ব্যয়ের ক্ষেত্রে 4 নম্বর নিয়মটি, এবং সেটি ছিল রিভলভিং ক্রেডিট। তো বন্ধুরা, আমি এখন দেখব কস্ট অফ রিভলভিং ক্রেডিট। তো বন্ধুরা, রিভলভিং ক্রেডিট বা ঘূর্ণায়মান ঋণের ব্যয়। দেখো বন্ধুরা, এই ক্ষেত্রে একটি বিষয় ঘটে, এবং সেটি হচ্ছে যখন কোনো ব্যক্তি ঋণ গ্রহণ করে তখন সে সব টাকা ঋণ নিতে পারে না, তাকে কিছু অংশ ওইখানে ব্যাংকে রেখে যেতে হয়। এবার দেখো বন্ধুরা, সে যত টাকা ঋণ গ্রহণ করবে সেই টাকার উপর তাকে সুদ প্রদান করতে হবে। আর যত টাকা সে ঋণ গ্রহণ করেছে তার নাম হচ্ছে ইউজড লোন। আর যত টাকা সে সঞ্চয় রূপে রেখেছে ব্যাংকে তার নাম হচ্ছে আনইউজড লোন। আর যেই টাকা সে ব্যাংকে রেখে দিবে তার উপর তাকে কমিটমেন্ট ফি দিতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে ঘূর্ণায়মান অঙ্কের মূলত বিষয়। তো এইখানে আমি একটি অঙ্কের সমাধান করব। এখানেও কিন্তু বন্ধুরা আমি পূর্বের সেই নিয়মে ফলো করব। তবে দেখো বন্ধুরা, এইখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে আমি পূর্বে যে তথ্যগুলি ব্যবহার করেছিলাম আমি এখানেও সেই সব তথ্য ব্যবহার করব। তথাপি এইখানে নতুন করে আরেকটি বিষয় অ্যাড হবে, সেটি হচ্ছে আমি কতটুকু অংশ ব্যবহার করব আর কতটুকু অংশ ব্যবহার করতে পারবো না, ব্যাংকে জমা রাখতে হবে। তো বন্ধুরা, এইখানেও অঙ্কে পূর্বের কথাই বলা আছে, সেটি হচ্ছে XYZ হ্যাজ গট টাকা 2 লাখ। তো বন্ধুরা, ওইখানে সে লোন নিতে চাচ্ছিল, এখানে সে লোনটি পেয়েছে, হ্যাজ গট 2 লাখ রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট উইথ ন্যাশনাল ব্যাংক অ্যাট 10% অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। অর্থাৎ দেখো বন্ধুরা, এখানে সে 2 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছে চুক্তিতে। আমি লিখলাম লোন হচ্ছে আমার 2 লক্ষ টাকা। মূলত এটি আমার পূর্বের তথ্যেরই একটি নতুন পরিভাষা। আমি লিখলাম ইন্টারেস্ট রেট। প্রশ্নপত্রে বলা আছে সুদ দিতে হবে 10%। মূলত এটি আগেও লেখা ছিল, কারণ দুটি তো একই তথ্যেরই সমাধান বা একই তথ্যেরই অঙ্ক। তো বন্ধুরা, এরপর দেখো এখানে আরো বলা আছে যে and 2% কমিটমেন্ট ফি। আমি লিখলাম কমিটমেন্ট ফি, টাকা হচ্ছে 2%। এরপরে বলা আছে যে অন দ্য আনইউজড পোর্শন অফ ক্রেডিট। অর্থাৎ দেখো বন্ধুরা, এই টাকার মধ্যে যত টাকা সে ব্যাংকে রেখে দেবে সেই যে আছে অব্যবহৃত টাকা, তার উপর তাকে 2% হারে প্রতিশ্রুতি ফি বা কমিটমেন্ট ফি দিতে হবে। এবং XYZ ইউটিলাইজড অন অ্যাভারেজ 80% অফ টোটাল কমিটমেন্ট। এবার দেখো বন্ধুরা, সে এখান থেকে ব্যবহার করতে পারবে 80% টাকা। অর্থাৎ দেখো বন্ধুরা, এই 2 লক্ষ টাকার মধ্যে সে ব্যবহার করতে পারবে 80% টাকা। তো আমি লিখলাম ইউজড লোন, এবং সেটি হচ্ছে আমার 80% টাকা। 2 লক্ষ টাকার মধ্যে সে ব্যবহার করতে পারবে বা সে তার কাজে লাগাতে পারবে 80% টাকা। এর নাম হচ্ছে ইউটিলাইজড বা ইউজড লোন। 1,60,000 টাকা আমি কিন্তু শুধুমাত্র এই টাকাই ব্যবহার করতে পারবো। তো দেখো বন্ধুরা, আমার এইখানে মোট লোন হচ্ছে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকার মধ্যে আমি ব্যবহার করতে পারবো 1,60,000 টাকা। তাহলে বাকি যে আছে আমার 40,000 টাকা, সেই টাকাটি কি আমার? দেখো বন্ধুরা, আমি আবারও বলতেছি, আমার মোট ঋণ হচ্ছে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকার মধ্যে আমি ব্যবহার করতে পারবো 1,60,000 টাকা। তাহলে বাকি যে আছে 20% টাকা, অর্থাৎ আমার এখানে বাকি আছে মোট 2 লক্ষ ইন্টু 20%।
আমার চলে আসে 40,000 টাকা। এই টাকাটি কিন্তু আমি ব্যবহার করতে পারবো না, সুতরাং এটি হচ্ছে আমার আনইউজড লোন বা অব্যবহৃত ঋণ, যে টাকাটি আমি ব্যবহার করতে পারবো না। এখন দেখো বন্ধুরা, আমার এইখানে বের করতে হবে ইএআর, যার সূত্র হচ্ছে মূলত টোটাল কস্ট, মোট ব্যয়। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম এই সম্পর্কে বেসিক ক্লাসে যে এইখানে আমার মোট দুইটি ব্যয় হবে, একটি হচ্ছে সুদের ব্যয় যে হারটি আমার দেয়া আছে, আরেকটি হচ্ছে আমার কমিটমেন্ট ফি, প্রতিশ্রুতি ফি। তো দেখো, আমি বলেছিলাম যে আমি যতটুকু টাকা ব্যবহার করব, আমি ব্যাংকের লোনের যতটুকু টাকা ব্যবহার করব, আমি সেই টাকার উপরে দেব ইন্টারেস্ট, সুদ। আর আমি যতটুকু টাকা ব্যবহার করতে পারবো না, আমাকে জমা রাখতে হবে ব্যাংকে, আমি সেই টাকার উপরে দেব কমিটমেন্ট ফি। অর্থাৎ আমার এখানে চলে আসে ইন্টারেস্ট, সুদের ব্যয় সমান সমান আমি এখানে ব্যবহার করতে পারবো 1,60,000 টাকা, যার উপরে আমি দিব ইন্টারেস্ট 10%। আমার চলে আসে সুদ 16,000 টাকা। আর আমি এখানে ব্যবহার করতে পারবো না 40,000 টাকা, আমি যার উপরে দিব কমিটমেন্ট ফি, সুতরাং আমার চলে আসে কমিটমেন্ট ফি 40,000 ইন্টু 2%, অর্থাৎ 800 টাকা। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার দুইটি ব্যয়, একটি হচ্ছে আমার ইন্টারেস্ট আর একটি হচ্ছে আমার কমিটমেন্ট ফি। এখন আমি বের করব ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, অর্থাৎ ইএআর বা ইআইআর। আমি তো এই বিষয়ে বিস্তারিত বলেছিলাম ক্লাস নং 1-এ। আমি বলেছিলাম যে এর সূত্র হচ্ছে মূলত আমি দেখব টোটাল কস্ট বা টোটাল অ্যানুয়াল কস্ট, মোট ব্যয়। আমি এই মোট ব্যয়কে ভাগ দিব ইউজড লোন দ্বারা। এখন দেখো বন্ধুরা, টোটাল কস্ট, যার মধ্যে আমার আছে দুইটি ব্যয়, একটি হচ্ছে ইন্টারেস্ট আর একটি হচ্ছে কমিটমেন্ট ফি সিএফ, আমি ভাগ দিব ইউজড লোন দ্বারা। ইন্টারেস্ট টাকা হচ্ছে আমার 16,000, আর কমিটমেন্ট ফি 2%, টাকা চলে আসে 800। ইউজড লোন ব্যবহৃত ঋণ টাকা হচ্ছে 1,60,000। দেখো বন্ধুরা, আমি যখন যোগ করব 16,000 যোগ 800, আমার যোগফল চলে আসবে 16,800। উক্ত যোগফলকে আমি ভাগ দিব 1,60,000 দ্বারা, অর্থাৎ 16,800 ভাগ 1,60,000। আমার তাহলে চলে আসে 10.50%। কারণ দেখো বন্ধুরা, যেহেতু আমি বের করতেছি ইফেক্টিভ অ্যানুয়াল রেট অথবা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, সেহেতু কিন্তু অবশ্যই এখানে আছে ইনটু 100, সুতরাং এখানেও কিন্তু আছে 100। এই জন্য আমার এখানে চলে আসবে পার্সেন্টেজ আকারে, অর্থাৎ আমি এখানে ভাগ করার পরে সেটিকে গুণ দিব 100 দ্বারা, আমি তখন পেয়ে যাব আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটি, রেটটি। এখন দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে হাইয়েস্ট আসতে পারে ইএআর, ইআইআর, অথবা আসতে পারে ইউজড লোন, আনইউজড লোন, এবং আসতে পারে অ্যানুয়াল কস্ট। যদি প্রশ্নপত্রে বের করতে বলা হয় টোটাল কস্ট বা অ্যানুয়াল কস্ট, তখন তুমি এই দুটি ব্যয়কে যোগ করে দিবা, 16,000 যোগ 800, 16,800। এখন দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার ক্লাস নং 3, যেখানে আমি দেখালাম ব্যাংক লোন এবং রিভলভিং ক্রেডিট সম্পর্কে যাবতীয় বিস্তারিত আলোচনা। এরপরে চলে আসবে ক্লাস নং 4, যেখানে আমি দেখাবো অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং, অর্থাৎ যদি কোনো উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের মালিক চায় যে তার প্রাপ্য হিসাবকে ভাঙিয়ে অর্থ সংস্থান করবে বা স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করবে, তবে তার সেক্ষেত্রে কিরূপ ব্যয় হতে পারে, অর্থাৎ কস্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল
ফ্যাক্টরস। তো দেখো বন্ধুরা, নেক্সট ক্লাস প্রাপ্য হিসাব ভাঙানোর ক্ষেত্রে যে ব্যয়গুলি হয় সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে এইখানে বাই।